হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের অনিকেত স্যার। তো আজকে নিয়ে চলে এসেছি, সামনে তোমাদের জিডি এক্সাম হচ্ছে, এখন তোমরা জানোই। তো আজকে আবার একটা পিওয়াইকিউ সিরিজ নিয়ে চলে এসেছি এবং সিলেকশন পোস্টের নোটিফিকেশান বেরিয়ে গেছে, ওটার অ্যাপ্লিকেশান শেষ হয়ে গেছে এবং সামনেও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ধরো পুলিশের একটা বিরাট ভ্যাকান্সি বেরোবে ডাব্লিউবিপিতে। তাছাড়া আমাদের বিভিন্ন দপ্তরে ফাঁকা পোস্ট, আমাদের স্টেট গভর্নমেন্টে কিন্তু বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন নিয়োগ করা শুরু করবে। এছাড়া সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান আছে, পিএসসি মিসলেনিয়াসটা অ্যাপ্লাই চলছে। তো তার জন্য তোমাদের ম্যাথ এবং রিজনিং খুব ভালো মতো প্রিপেয়ার করতে হবে। তো সেই জন্য সেই পদ্ধতি তোমরা শিখতে চাইলে এবং যে নতুন নতুন পদ্ধতি যেগুলো দিয়ে জাস্ট অঙ্ক দেখা মাত্রই তুমি অঙ্কগুলোকে শেষ করতে পারো, তো সেই সকল পদ্ধতি তোমরা শিখতে হলে আমার এই চ্যানেলটাকে ফলো করো। তো চলো দেখি কি বলেছে। যে একটি খালি স্টোরেজ ট্যাঙ্ক 60 লিটার পেট্রোল ঢালার পর সেটি 10% খালি ছিল ট্যাঙ্কে। আছে এটা 10 কত খালি ছিল? 10%। তাহলে এটা কত পার্সেন্টের ভ্যালু? 90%-এর ভ্যালু। 90 মানে আমরা কত লিখতে হবে? 9-এর ভ্যালু হলো 6। তাহলে 10-এর ভ্যালু কত হবে? 10 × 2/3। এটা মানে কত? 66.67। 10টি রেইনকোটের মূল্য, বিক্রয় মূল্য 12টি রেইনকোটের ক্রয় মূল্যের সমান। আছে 10টি রেইনকোটের কি বলেছে? বিক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইস অফ 10 ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 12। তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস কত আসবে? 6/5। তাহলে কত হলো? এখান থেকে এখানে 1/5 মানে কত পার্সেন্ট? 20%। দেখো এখানে একটা সরল দিয়ে দিয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এইখানে দেখো সবগুলো ডিজিটাল সাম কিন্তু সেম, কিন্তু ইউনিট ডিজিট এইটার আছে, এইটার আলাদা আলাদা কিন্তু। আচ্ছা, ইউনিট ডিজিট আমরা দেখি কি আসবে। 5 আর 5 ইউনিট ডিজিট। আচ্ছা, এই লাস্টের ডিজিট দিয়ে আমরা 5 আসবে এখানে, মাইনাস এই 6 6 আর 0। তাহলে 6 আর 0 ইয়ে করলে 0, মানে কিছু নাই, মানে এখানে কি আছে? 0 আছে কিন্তু। প্লাস এটা 5 আর 40, মানে এটারও ইউনিট ডিজিট আসবে 0, একদম মানে ইউনিট ডিজিটটা 0। এটা 7 - 0 - 6, তাহলে 7 - 6 1 4 আসবে। দেখো ইউনিট ডিজিট, কারণ 7 - 6 1 0 তো কেটে যাবে। 5 4 বলছি 6 আসবে এটা, কারণ 7 - 6 1, 5 + 1 6। এইটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এত বড় আমাকে ক্যালকুলেট করতে হলো না, আমি জাস্ট ইউনিট ডিজিট দিয়ে ক্যালকুলেট করলাম। কত ছোট প্রশ্ন! তো এই সমস্ত পদ্ধতি তোমাদের শিখতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করতে হবে। দেখো, জিতেশ ও কমল একটি কাজ যথাক্রমে 7 এবং 11 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে। 3 দিন পর কমল কাজ ছেড়ে চলে যায়। জিতেশ কত দিনে বাকি কাজটি সম্পন্ন করবে? আচ্ছা, কি বলেছে? জিতেশ এবং কমল 7 দিন এবং 11 দিনে সম্পন্ন করে। তারা একত্রে শুরু করে কাজ। তাহলে এর কথা হবে 11, এর হবে 7। এবার একত্রে শুরু করে 3 দিন পর কে চলে যায়? কমল চলে যায়। তাহলে 3 দিন কিন্তু একসঙ্গে কাজ করেছে। তাহলে 3 দিন যদি একসঙ্গে কাজ করে থাকে, তাহলে কত ইউনিট কাজ হয়েছে? 11 সাথে 18। কতদিন কাজ করেছে একসঙ্গে? 3 দিন। তার মানে কত ইউনিট কাজ হলো? 54 ইউনিট। এইবার এই 77 থেকে 54 বিয়োগফল কত? 3 এবং এদিকে 2। এবার কার বলেছে? কতদিনে? জিতেশ। তাহলে জিতেশের কত? 11। এবার দেখো এখানে 11 নেই, এখানে উত্তর এসছে 11, কিন্তু এখানে এখানে আছে কত? 77। তাহলে আমি কত বুঝলাম? এখানে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে? উপরে 161/77, 21। এটা 161 হবে। হ্যাঁ, 161/77 হবে। দুটি ব্যাংক যথাক্রমে বার্ষিক 3.5%, 6% হারে ঋণ দেয়। অজয় প্রতিটি ব্যাংক থেকে 34,000 টাকা ঋণ গ্রহণ করে 3 বছর পাওয়া যায়। আচ্ছা, এখানে একটাই সূত্র, SI = RT।
এসআই ইকুয়াল টু আরটি, এই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে বলছে 3,40,000 টাকা, তাহলে আমি এসআই আরটি মানে দেখো এই দুটো ডিফারেন্স কত, আর 2.5%। কত বছর? 3 বছর। এই যে 3 বছর, এটা কত পার্সেন্ট? 7.5%। তাহলে 7.5%, আচ্ছা 10% মানে হলো 34,000। তাহলে 34,000 ইন্টু 3/4। 10% মানে হলো 34,000, কারণ এটা 7.5% আসলো। এইবার দেখো এই যে 3,40,000, এই 10% মানে 34,000, ঠিক আছে। এইবারে এই 34,000কে যদি আমি 7.5% বার করতে চাই, তাহলে 3/4 করবো। তার মানে এখানে কত হবে? 34 ইন্টু 750। তার মানে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 4,520 শূন্য, হাতে আমার 2, 3,15, 4,7, 28, 8,015, 43, 43 45 5, হাতে আমার 4, 25,500। এই হলো আমাদের উত্তর। আচ্ছা এটা যদি মনে করলো কেউ গুণ করবো না, আমি এটাকে আমি ডিজিটাল সাম দিয়েও করতে পারি। দেখো 3 4 3 7, ঠিক 7 আর 7 5 12, 3 7 21, 2 এর আগে 3 আসবে, 5 5 10 দিয়ে 12, তাহলে ডিজিটাল সাম কত আসলো? 3। এই যে হয়ে গেল। অন্বেষা দুটি হ্যান্ডব্যাগ বিক্রি করে, একটি 18% লাভে, অন্যটি 18% লোকসানে। যদি প্রতিটি হ্যান্ডব্যাগের বিক্রয় মূল্য 450 হয়, তবে মোটের ওপর লাভ লোকসানের হার কত? দেখো 18% লাভ, 18% লস, তাহলে আচ্ছা এইখানে 450কে আমাদের দরকার নেই। কেন দরকার নেই? কারণ দেখো উত্তর বলেছে পার্সেন্টেজে, তাহলে আমাদের এখানে নিশ্চয়ই এটা দরকার পড়বে না। তখন আমি জাস্ট এইটা আর এইটা নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে এটা কি বলেছে? যদি কোনো একটা বস্তু A% লাভ আর A% লসে বিক্রি হয়, তখন টোটাল যে লাভ বা লস সেটা কত হয়? -A²/100, এটা পার্সেন্ট হবে। তাহলে যদি তাই হয়, তাহলে এটা কি হবে? 18²/100। আর এই সামনে মাইনাস মানে হলো লস, এটা এই মাইনাসটা কিন্তু ওই অর্থে মাইনাস, এটার কথা হতো লস। তাহলে 18² মানে 324/100 মানে 3.24%, এটা কি হবে? লস। এই যে 3.24% লস। মোহন এক দোকান থেকে 1130 টাকা 52টি বই, আচ্ছা এই অঙ্কটা আমি করিয়েছি, এই অঙ্কটা তোমরা করবে। 35,000 টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, কি বলেছে? যে 12% হারে 3 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আর 3 বছর সরল সুদ। আচ্ছা 3 বছর সরল সুদ কত হবে? 36, সেটা হলো এসআই। আর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 3 বছরে আমি জানি 36 হবে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমার এই যে এই ফর্মুলাটা দিতে হবে, 3a² আর a³ তাহলে এইখানে যদি এই ফর্মুলাটাকে ইউজ করি, তাহলে 36 আর ওইদিকে 12² মানে 144, 144 ইন্টু 3 মানে 3 4 12, 2 হাতে আমার 1, 3 4 42, 1 43, আর এইটা হবে 12³ মানে 1728। আচ্ছা এইবার 28 যেমন ছিল তেমন বসলো, এই 17টা এর সঙ্গে যোগ হবে 32-এর সাথে, মানে 7 2 9, 3 আর 1 4 গেল। এইবারে একটা জিনিস দেখো, এই 17টা এখানে যোগ হলো, কিন্তু এই 4টা আবার এখানে ট্রান্সফার হয়ে যাবে, মানে কত হবে? 40। এইবার একটা জিনিস দেখো, যে সব যে এইবারে 36, তাহলে 4.4928 মানে কত? মানে এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কত?
4.4928। এইটাকে আমি অ্যাপ্রক্স কত লিখতে পারি, মানে অ্যাপ্রক্স 4.5 এর কাছাকাছি হবে, মানে 4.5%-এর কাছাকাছি হবে। তাহলে এই যে এর যে 4%, এই 4% মানে কত, এর যে 5% মানে 4.5% মানে কত, যে এর 1% মানে হলো 350, এর অ্যাপ্রক্স এই এর কাছাকাছি উত্তর হবে। তাহলে এর 4% মানে হলো 350 ইন্টু 4 মানে হলো 1400, মানে এটার পার্সেন্ট হবে না, এটা 350 ইন্টু 4.5 মানে এর 4 মানে 1400, প্লাস কত হবে, প্লাস হলো 0.5, 0.5 এর জন্য 175। দেখো ক্যালকুলেশন কিভাবে ছোট করা যায়। তাহলে 5 7, তাহলে 1575-এর কাছাকাছি উত্তর হবে। দেখো 1575-এর কাছাকাছি একমাত্র এই উত্তরটাই আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। তাহলে ক্যালকুলেশন আমাদের এইভাবে ছোট করা শিখতে হবে ক্যালকুলেশনকে। দেখো এটার মান নির্ণয় করতে বলেছে, এটা তোমরা পিজিডব্লিউ করবে। দেখো এখানে একটা মান নির্ণয় করতে বলেছে, এটা খুব সোজা। দেখো রুটে 81 মানে এটা কাটলে কত হবে, 9, 40 প্লাস 9 এটা কাটলে 7, 2 প্লাস 7 মানে 3, আবার 22 প্লাস 3 মানে 25, 25-এর রুট করলে 5, 20 প্লাস 5 মানে 25, 25-এর রুট করলে 5। এই হলো আমাদের উত্তর। দেখো 42 কিমি ঘন্টা বেগে চলমান একটি বাস 20 ঘন্টায় একটি যাত্রা সম্পন্ন করে, 12 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে বাসটিকে কত বেগে চলতে হবে। আচ্ছা টোটাল ডিস্টেন্স তাহলে কত হবে, 42 ইন্টু 20 বাই কত 12, তাহলে এটা কাটলে কত হবে 3, এইটা কাটলে 5। আচ্ছা এইটা যদি কাটি আমি 14, তাহলে 14 ইন্টু 5 70। দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 64 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা দেওয়া থাকলে ওটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, বাই 4, তাহলে কত হবে 16। দেখো কে এর কোন মানের জন্য সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা আমি 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি বলেছে, ডিজিটাল সাম বের করতে। তাহলে এইখানে দেখো যে ডিজিটাল সামের ক্ষেত্রে আর একটা রুল আছে, যে এখানে যেখানে 9 হবে সেটা কেটে যাবে। দেখো এখানে 7 আর 2 কত হচ্ছে 9, কেটে দিলাম। 5 আর 4 কত হচ্ছে 9। এবার 6-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, একমাত্র 3 যোগ করলেই কিন্তু 9 হবে। দেখো 7টা এ ট্রেন এ সকাল 7:35 স্টেশন এম ছেড়ে একই দিনে দুপুর 2:35 স্টেশন এনে পৌঁছায়। ঠিক আছে 12, হ্যাঁ 5-7 ঘন্টা লাগবে। আবার কি বলছে, ট্রেন বি সকাল 9:35 স্টেশন এন ছেড়ে একই দিনে 2:35 স্টেশনে পৌঁছায়। ট্রেন দুটির সাক্ষাতের সময় নির্ণয় করো। ঠিক আছে আমি একটা জিনিস বলতে পারি, যে এই ট্রেনটা, দেখো আমি এখানে অপশন কিভাবে এলিমিনেট করবো একটা, দেখো বি ট্রেনটা কটার দিকে ছেড়েছে 9:35, তাহলে যখন এরা মিট করবে এই টাইমের পরে তো হবে, মানে 9:35-এর পরে হবে, 9:35 আগে কিন্তু হবে না। তাহলে এখানে দেখো দুটো অপশন আগে দেওয়া আছে, সুতরাং এই দুটো অপশন কিন্তু আমি কেটে দিতে পারি, চোখ বন্ধ করে আমি এই দুটো কাটতে পারি। এইবারে এটা কি বলেছে, এটা এটা কত ঘন্টায় পৌঁছায় ট্রেনে, ট্রেনে লাগে হলো 7 ঘন্টা লাগে। আর ট্রেন বি এর কতক্ষণ লাগে, ট্রেন বি এর লাগে হলো 9 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে আমি যদি টোটাল ডিস্টেন্স 35 ধরে নেই, মানে এদের এলসিএম নিলাম, এখানে যেহেতু কোনো রকম বেগ দেওয়া নাই সেই জন্য আমি ধরে নেব এটা এইভাবে চলছে, না ছাড়া যদি বেগ দেওয়া থাকতো আমি বেগ দিয়েই ক্যালকুলেট করতাম। তাহলে এটা এলসিএম নিলাম, তাহলে এটা সময়, এটা যদি দূরত্ব হয়
মানে এলসিএমটা হয়ে যাবে এখানে দূরত্ব, এলসিএমটা এখানে হয়ে যাবে ডিস্টেন্স বা দূরত্ব হয়ে যাবে, এটাকে এলসিএম ডি লিখলাম এটাকে। আর তাহলে এইটা কি হবে, এটা হবে স্পিড, এটাকে আমি এসপি দিয়ে লিখলাম, অর্থাৎ দূরত্ব হলো এইটা হয়ে গেল। এইবারে মনে করো এ 7:35 ছেড়েছে, এই ছেড়েছে 9:35, তাহলে এ কতক্ষণ এক্সট্রা চললো, এ কতক্ষণ এক্সট্রা চললো, এ এক্সট্রা চললো হলো 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার জন্য এখানে কে চললো, এ চললো এক্সট্রা, তাহলে 2 ঘন্টা তাহলে কত কিলোমিটার বেগে যাচ্ছে, ও 5 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 2 ঘন্টা চললে কত যাবে, 10 কিলোমিটার, তাহলে 35 মাইনাস 10 করে নিলাম, তাহলে 2 ঘন্টা চলার পর ডিস্টেন্স ওদের কত থাকলো, 25 থাকলো। এবার 2 ঘন্টা চলার পর যদি ডিস্টেন্স 25 থাকে, তাহলে এবার ট্রেন যদি বলছে মিট করবে, এবার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে গেলে 25 বাই কত করে দাও, 2 করে দাও, 2 বলছি সরি 12 করে দাও, আর এই দুটো একই অভিমুখে যাচ্ছে, তাহলে এটা করলে কত হবে যে 2 12 দুগুণে 24, 2 পূর্ণ 1 এর 12। এইবার 2 মানে কত, এখানে 9:35, 1 এর 12 মানে কত, 5 মিনিট, মানে 2 ঘন্টা 5 মিনিট। তাহলে 2 ঘন্টা 5 মিনিট মানে 9:35 থেকে 2 ঘন্টা মানে 11:35, আরো 5 মিনিট মানে 11:40। এই হলো আমাদের উত্তর। দেখো 5টি সংখ্যার যোগফল, আচ্ছা এইরকম আমি অনেকগুলো করিয়েছি, এটা তোমরা হোমওয়ার্ক করবে। এইটা যে আগে কমেন্ট করতে পারবে তাকে ফোন করে 10 টাকা পাঠানো হবে। প্রথম 121টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, দেখো যখনই বলবে বিজোড় স্বাভাবিক সংখ্যা যতগুলো বলা থাকবে সেটা হবে, ধরো যদি বলে n বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, n প্লাস 0.5, এইটাই হলো আমাদের উত্তর। তাহলে 121টি কি হবে, 121.5। 30 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, অনুপাতটিকে 1:1 করতে আর কত লিটার জল যোগ করতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে যে কত লিটার জল যোগ করতে হবে। আচ্ছা এখানে জলের অনুপাত কত ছিল, 2/5, এখানে কত করতে হবে, 1/2 করতে হবে, জল যোগ করতে হবে কত, সম্পূর্ণই জল, ওই জন্য পুরোটাই জল নিয়ে নিলাম। তাহলে এইবার আমি কি করব, এইটাকে জাস্ট ভগ্নাংশটাকে সরানোর জন্য এটাকে আমি 10 দিয়ে যদি গুণ করি, মানে প্রত্যেকটাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হবে 4, এটা কত হবে, এটা হবে 10, এটা কিন্তু কেটে দিলাম এটা, আর এইটা কত হবে 5, তাহলে এটা কত হবে 5:1। এইবার দেখো কি বলেছে যে কত লিটার জল যোগ করতে হবে, তাহলে টোটাল আগে ছিল কত, এই যে 5 ছিল, 5 ছিল মানে আগের সলিউশনটা কত ছিল, 30 লিটার, তাহলে 5 এর ভ্যালু 30 লিটার, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 6 লিটার, এই যে 6, বোঝা গেল। দেখো এখানে একটা সমাধান দিয়ে দিয়েছে, দেখো প্লাসের কাজ পরে, তাহলে তার মানে ধরো না এই দুটা পার্ট আলাদা, প্রথমে কার কাজ হয়, সবার আগে অফের কাজ হয়, অফের আগে যদি ব্র্যাকেট থাকে তার আগে ব্র্যাকেটের কাজ হবে, তাহলে এইখানে যদি ব্র্যাকেটের কাজ করি এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে 1/10 ইন্টু 100/16 এরকম হবে, ইন্টু 8 বলতে পারি, মানে এই দুটো যদি কেটে দেই তাহলে কত হবে, 8 হবে। তাহলে এইটা মনে করো কাটলাম 10, 8 দিয়ে এইটা, তারপরে এটা হলো 5, তাহলে এইটা কত লিখতে পারি, 5 লিখতে পারি, প্লাস এইবার দেখো 120 ভাগ 4 না, আগে অফের কাজ, তাহলে অফের করলে কত হয় 12, এইটা কেটে আমি কত লিখলাম, 12 লিখলাম, তাহলে 120 ভাগ 12 মানে 10, 10 ইন্টু 10 মানে 100, 100 প্লাস 5 মানে 105। দেখো 682 টাকা 3 জনের মধ্যে 18:3:9 অনুপাতে ভাগ করা হয়েছে। আচ্ছা এইটাকে আমি
যদি ক্যালকুলেশনে শর্ট করতে যাই, পরে আমাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে। 10 17 আচ্ছা দেখো, এইখানে তোমরা একটা জিনিস দেখো যে প্রতিটা যে ফ্যাক্টর, অর্থাৎ 18 3 21, 21 আর 9 30, এইটা যোগ করলে কত আসছে? 30 আসছে। ঠিক আছে, এইবার এখানে 30-এর ভ্যালু দিয়েছে 682। আচ্ছা, 30-এর ভ্যালু 682 করে দিয়েছে। এই যে তিনজনের মধ্যে ভাগ করা, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তমকে 18, ক্ষুদ্রতমকে 3, তাহলে 15-র মান বের করতে বলছে। তাহলে 15 কত হবে? 341। এইবার এইটা তো তাদের জন্য যারা অঙ্ক করবে। এইবার যারা আরো আরো শর্টে করবে তারা এটা লিখতেই হবে না। একটা জিনিস দেখো, মুখে মুখে ক্যালকুলেট হয়ে যাবে। জিনিসটা শেখার চেষ্টা করো। এখানে কি বলেছে যে 18:3:9, এখানে 30-এর ভ্যালু দিয়ে দিয়েছে। এবার ও দেখলো, যেই করবে সে দেখবে যে এই দুটো ভাগের ডিফারেন্স কত। মানে ব্যাপারটা হলো, যখন আমি এটাকে ধরে না ছোট করে নিলাম, যে 6:1:3 করে নিলাম, তাহলে 3 দিয়ে কাটলাম। এবার 3 দিয়ে কাটার পর একটা হচ্ছে 5-এর ভ্যালু, এবার এদিকে আসলো 15 ভ্যালু। এইবার 15-কে কাকে দিয়ে ভাগ করতে হয়? 3 আর 5 দিয়ে ভাগ করতে হয়। এইবার যে সে একটা জিনিস দেখবে যে 3 দিয়ে কোন সংখ্যাটা কাটছে। দেখো 4 3 7 5 12, এর ডিজিটাল সাম হয়ে যাচ্ছে 12। এই 4 2 6 আর 1 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4 3 7 আর 1 8, আর 6 4 10। তাহলে এইটার 3 দিয়ে কোনটা কাটবে? এইটাই কাটবে একমাত্র। সুতরাং এইটাই আমাদের উত্তর। আমাকে এত কিছু অঙ্ক করেও দেখতে হলো না, কিছু নাই, শর্টের থেকে শর্ট, আলট্রা শর্ট টেকনিক এগুলো। তো এই সমস্ত টেকনিক তোমাদের শিখতে হবে। ওই কারণেই পরীক্ষায় এক্সাম অঙ্ক করার, মানে তোমাকে প্রথমে বেসিক তো শিখতে হবে। বেসিক শেখার পরে এগুলোকে আরো মানে এগুলোকে আরো ডেপথে শেখা, যাতে তোমার পরীক্ষায় কোনো রকমের অসুবিধা না হয়। একভাবে না হলে আর একভাবে হবেই। এবার দেখবে যে কিছু কিছু টিচার তোমাকে বেসিক শেখাবে, বলবে যে এরকম বেসিক করে নাও, পরীক্ষা এইভাবে করবে। ওইভাবে কোনোদিন হয় না। কারণ বহু টিচার দেখেছি, ইউটিউবে বহু টিচার আছে, কারণ আমি নাম নেব না, নাম নিলে হয়তো গন্ডগোল হবে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। তো ওই জন্য কন্ট্রোভার্সি আমি ক্রিয়েট করতে চাই না। সেই কারণেই বলছি যে তোমাদের সেই ধরনের পদ্ধতি শিখতে হবে যেটাতে তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। একটা টিচার দেখা গেলো দেখে দিল যে এক পাতার অঙ্ক, পরীক্ষায় যায় ওই এক পাতার অঙ্ক নামাতেই পারলে না, কি হাফ পাতার অঙ্ক নামাতেই পারলে না, তো ওই সব ধরনের পদ্ধতি তোমাদের শিখে কোনো লাভ হবে না। আমি যেরকম শেখাচ্ছি এরকম যদি অন্য টিচার শিখে থাকে সেটাও শিখতে পারো। আমি যে একাই ভালো পড়াই তেমন কোনো মানে নেই। কিন্তু যে টিচারের কাছেই তোমরা পড়ো, তোমাকে সেই ধরনের পদ্ধতি শিখতে হবে যেটা অ্যাকচুয়ালি পরীক্ষাতে কাজে লাগবে। দেখো কি বলেছে, 815 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত অভিমুখে 2.7 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে আসা একটি ব্যক্তিকে আধরা। আচ্ছা, কোনো ব্যক্তিকে অতিক্রম করে মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমি টোটাল ডিস্টেন্স এখানে কি হয়ে যাবে? ট্রেনের যে দৈর্ঘ্য। এবার কি বলেছে? 2.7 কিলোমিটার। তাহলে 2.7 ইন্টু 5/18, তাহলে এখানে লিখতে পারি 5, এখানে লিখতে পারি 18 লিখতে পারি। এইবার এইখানে আমি কি দিতে পারি? সেকেন্ড দিতে পারি। 18 সেকেন্ডে, তার 18 কে ও না, এটা একটু আমাদের ইয়ে হয়ে গেছে। দেখো এখানে বিয়োগ করতে হবে, আমাদের একটু ভুল হয়ে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা একটা জিনিস বাদ দিয়ে ফেলেছি। দেখো কি বলেছে, 815 মিটার লম্বা। এবার এখানে কি বলেছে যে বিপরীত অভিমুখে কোথায় হেঁটে আসা এক ব্যক্তিকে বিপরীত, এই যে বিপরীত অভিমুখে, তো বিপরীত অভিমুখে কি হবে? যোগ হয়ে যাবে s প্লাস 2.7 ইন্টু 5 ইন্টু এদিকে কি হবে? 18 ইকুয়াল টু কি হবে? 18। তাহলে এই 18 কেটে দাও। আচ্ছা,
এইবারে একটা জিনিস দেখো যে এখানে 5 আসবে আমাদের, তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 আসে 161, তাহলে 61 মাইনাস 3 157, তাহলে এস ইকুয়াল টু কি হবে 161 মাইনাস 2.7, 158.3 হবে। এটার উত্তর 158.3 হবে। এইটার উত্তর হবে, এই উত্তরটা এখানে নেওয়া, হয়তো আমরা এআই দিয়ে টাইপ করা এই অপশনটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু এই অপশনটা হবে, কিন্তু এইখানে 158 হবে। আমরা এআই দিয়ে টাইপ করা, এআই দের মিস্টেক হতে পারে এআই তে টাইপ করানোর জন্য। দেখো কোনো সংখ্যার, একটি সংখ্যার 9%-এর 2% হলো সংখ্যাটির কত, সংখ্যাটির কত শতাংশ বলেছে, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা 9%-এর 2% মানে ইন্টু 2/100, আবার কেউ ইন্টু 100, মানে কত শতাংশ হতে পারবে, তাহলে 100 গুণ হবে, এই 100 কাটো, 0.18%, এই হলো উত্তর। 10টি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, তাদের গড়, তাহলে গড় যোগ বের করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, 25.2। দেখো 4 অঙ্কের একটি বৃহত্তম, এইটা খুব ভালো, খুবই ভালো অঙ্ক এটা। আচ্ছা এইটা আমি তোমাদের ওপেনলি চ্যালেঞ্জ করছি, যে যে টিচারের কাছে পড়ো, যদি আমার থেকে শর্টকাট প্রসেস পুরো ইউটিউবে কেউ দেখে দেয়, তারপরে আমাকে এসে বলবে যে স্যার আপনার থেকেও শর্টকাট প্রসেস দেখিয়েছি। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো কি বলেছে, যে সবগুলোর মধ্যে কমন কি আছে। আচ্ছা 20 দিয়ে যদি ভাগ করি, বলেছে 16 ভাগশেষ থাকবে। আচ্ছা 6, সবার মধ্যে কমন কি আছে, 3 কমন আছে, অর্থাৎ আমি যদি ডিভিসিবিলিটি 3 চেক করি, আমার কিন্তু কাজ হয়ে যাবে। এইবার একটা জিনিস দেখো, এবার আমি চেক করব কি করে, দেখো 6 দিয়ে ভাগ করলে, এবার আমি প্রথমে এইটা ডিজিটাল সাম নেব, মানে এখানে 9, ডিজিটাল সামের ক্ষেত্রে কি করে, 9 কে কেটে দেওয়া হয়, এই 9 কে কাটলাম, এই 9 দুটোকে কেটে দিলাম, এই 9 কে কাটলাম। আচ্ছা 8 6 14, 4 আর 1 5, 8 6 14, 4 আর 1 5, এইটা হলো 4, 3 দিয়ে 5, 6 5 11, এটা হলো 2। আচ্ছা এবার কি বলেছে, 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। আচ্ছা এখানে বলেছে 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, এবং সেটা 11 দিয়েও বিভাজ্য হবে। খুবই ভালো প্রশ্ন। আচ্ছা এখানে একটা তোমার দেখে মনে হতে পারে যে 2 দিয়ে ভাগশেষ যাচ্ছে, তাহলে এখানে 0 চলে আসছে, এইখানে ভাগশেষ কিন্তু থেকে যাচ্ছে, এখানে যে 2 বিয়োগ করি। এইবার একটা জিনিস দেখো, এর মধ্যে প্রথমে আমার যেটা চেক করতে হবে, এই এই যে দেখো 33 আর 66, আগে আমি এইটা মুছে দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা এটা আমি আমার একটু প্রথম থেকে বলি, এটা কেন তোমার বুঝতে পারবে। দেখো এখানে সবকিছু ক্ষেত্রে বলেছে 2 ভাগশেষ থাকে, 2 বিয়োগ করলাম, ঠিক আছে, 2 বিয়োগ করে কত হলো, এখানে 2 হলো, এখানেও 2 হলো, এখানেও 2 হলো, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো কি বলেছে, যে 33 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ঠিক আছে। এইবারে একটা তোমরা জিনিস দেখো, এর মধ্যে, এদের মধ্যে, এটা আমি একবার প্রথম থেকে বলি তোমাদের, দাও দেখো এখানে যেটা তোমাদের মাথায় রাখতে হবে করার আগে, যে কত কত দিয়ে ভাগ করতে বলেছে, 6 20 33 এবং 66, কত ভাগশেষ থাকে, 2 16 29 এবং 62, ঠিক আছে। আচ্ছা এইবারে এগুলোকে আমার যেটা, এর ডিজিটাল সাম কত হবে 6, এর ডিজিটাল সাম কত হবে 2, এর ডিজিটাল সাম 6, এই ডিজিটাল সাম 3,
আবার এই খাতে 2 আছে, এইখানে 7, এইখানে 2, এইখানে 8। ঠিক আছে, এবার এর যে ডিজিটাল সাম সেটা হলো 5। এর ডিজিটাল সাম কত? এর ডিজিটাল সাম কত? 5। এর ডিজিটাল সাম 4 এবং এর ডিজিটাল সাম 2। বোঝা গেল? এইবার কি বলেছে যে 33, অর্থাৎ প্রথমে যে এই দুটো আমি চেক করবো, যেহেতু 3-এর এই ছোটোর থেকে বড় দিয়ে চেক করলে সেটা রিলায়েবিলিটি বেশি হয়। আচ্ছা, কি বলেছে যে 33 দিয়ে যদি ভাগ করি কত ভাগশেষ থাকবে? 33 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তাহলে 2 দিয়ে ভাগ করার, এইটাকে যদি মনে করো 2 দিয়ে বিয়োগ করি, মানে এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে, প্রত্যেকটাকে মনে করো 2 দিয়ে বিয়োগ করলাম, 33 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তাহলে এখান থেকে 2 ভাগশেষ হওয়ার পর 0-কে 6 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এবার এইটাও চেক করি যে 66, অর্থাৎ 3 বিয়োগ করার পরে কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? তাহলে 3 যদি বিয়োগ করি তাহলে -1। তাহলে এইটাকে মনে করো ফার্স্টে আমি দেখলাম যে এইখান থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে 0 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। এইখান থেকে যদি 2 বিয়োগ করি কত থাকছে? 2 থাকছে। এইখান থেকে যদি 2 বিয়োগ করি কত থাকছে? 3 থাকছে। এইখান থেকে যদি 2 বিয়োগ করি 3 থাকছে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য টাইম লাগছে। এইবার দেখো এইখানে আমি কিভাবে বার করবো উত্তরটাকে। এইবার দেখো এইখানে কি বললো যে যদি আমি এটাকে 33 মানে ডিজিটাল সাম নিয়েছি 6, অর্থাৎ 6 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 2 ভাগশেষ থাকবে। তাহলে 2 দিয়ে ভাগশেষ এই যে বার করে নিলাম 0, তাহলে 0-কে কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে, কিন্তু এগুলোকে কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে না। আবার এই জিনিসটা দেখো যে 66 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করি, 66 ডিজিটাল সাম 3, 3 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। তাহলে এই যে সংখ্যাটা আসলো, মনে করো এইটা তো পার্ট একটা, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? -1 ভাগশেষ থাকবে। -1 মানে সেটা কত? 9 - 1 মানে হলো 8। ঠিক আছে, হলো। তাহলে এইটাও কিন্তু সিদ্ধ করছে আমার, এইটাও সিদ্ধ করলো, এইটাও সিদ্ধ করলো, এইটাও সিদ্ধ করলো। আচ্ছা, এবার আমি 20টা দেখি। আমি দেখো 20 ডিজিটাল সাম কত বলেছে? 2, ভাগ করলে কত থাকবে? 7। ঠিক আছে, 20টাও চেক করে নিই। 2 - 2, 20 ক্ষেত্রে 2 0 আসছে, তার 0-কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? উত্তর 0ই হবে। সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর। এর থেকে শর্ট প্রসেস যদি ইউটিউবে কেউ দেখিয়ে দেয়, পুরো ইউটিউবে, তারপরে আমাকে এসে বলবে। এর থেকে শর্ট প্রসেস এর হয় না। জাস্ট একটা খালি চেক। এবার আমি তোমাদের জাস্ট মেলানোর জন্য আমি তোমাকে সব চেক করতে বললাম, মানে তোমাদের শেখানোর জন্য। কিন্তু আমি যখন ম্যাথ করব বা তোমরা যখন পরীক্ষায় ম্যাথ করবে, এত কিছু চেক করার তোমার দরকার নেই। এত কিছু তোমার কোনো চেক করার দরকার, তুমি জাস্ট একটা ভ্যালুকে চেক করবে কি দুটো ভ্যালুকে চেক করবে। যখন ধরো পরীক্ষায় এরকম অঙ্ক আসলো, তুমি ধরো চেক করছো এরকম, জাস্ট দুটো ভ্যালু চেক করবে। এর ডিজিটাল সাম নিলে প্রথমে প্রত্যেকটা ডিজিটাল সাম ক্যালকুলেট করে এইগুলো ডিজিটাল সাম নিলে, এইটারও ডিজিটাল সাম নিলে, নেওয়ার পরে তারপরে জাস্ট ক্যালকুলেট করবে। খুব সোজা এটা ক্যালকুলেট করলে, এবার ক্যালকুলেট করে যেখানে ডিজিটাল মানে রিমাইন্ডার মাইনাস আসলো সেখান থেকে 9 থেকে বিয়োগ করে দেবে। 9 থেকে নাম্বারটাকে বিয়োগ করে যেটা থাকবে তার সঙ্গে মিলিয়ে দেখবে, ব্যাস। এই তো কাজ। একটি দৌড়ে, আচ্ছা এইটা গড় গতিবেগ বলেছে, এটাকে তোমরা করবে, এটা পিজিডব্লিউ থাকবে। দেখো একটি সংখ্যা প্রথমে 12% বৃদ্ধি করা হলো, বর্ধিত সংখ্যাটি 8% হ্রাস করা হলো, তা নিট বৃদ্ধি। ঠিক আছে, 12% বৃদ্ধি, তাহলে 8% হ্রাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 12 × 8/100, তাহলে 4 মাইনাস 0.96, তাহলে ক্যালকুলেট করলে কত পাবো? 3.04 ইনক্রিজ। দেখো একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 24% হ্রাস পায়
উচ্চতা 262% বৃদ্ধি পায় আয়তনের। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে জাস্ট এটা ক্যালকুলেশন, তোমাকে ক্যালকুলেট করার জন্য কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। এইবারে আমি যদি এইভাবে ধরে নিই যে 262 মাইনাস 24 মাইনাস 262 ইন্টু, আচ্ছা নিকটতম পূর্ণ সংখ্যা, আমি এটাকে যদি কাছাকাছি বার করতে চাই, আমি এটা কত হবে, ঠিক আছে। 24কে ধরো টু, এইখানে যদি 100 দিয়ে করি তাহলে কত আসবে, 2.6 আসবে। এই 2.6কে আমি ধরে নিলাম যে 2.5, মানে এইটাকে যদি 100 শূন্য কাটি এখানে পয়েন্ট আসবে। এবার এইটাকে 2.62কে আমি কার কাছাকাছি বলে নিতে পারি, 2.5 এর কাছাকাছি ধরে নিতে পারি। আচ্ছা, এইটাকে যদি 2.5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, অ্যাপ্রক্স 60 হবে। এটা আর একটু বেশি হবে, কিন্তু এটা 70-এর কাছাকাছি হবে। আমি ধরে নিচ্ছি 60 হবে, কারণ দেখো অপশন অনেক দূর দূর আছে। বা এটাকেও ডিজিটাল সাম দিয়েও কাজ করতে পারে, সেটাও হবে। আমি এইটা ভাবে দেখে নিই, তারপরে ডিজিটাল সামটা দেখাচ্ছি। আচ্ছা, এইবারে 262 মাইনাস 84, তাহলে এইটা যদি এই দুটো কেটে যদি 84 করি, 12 ধরে 4 বদলা 8, হাতে 1, 18 কে 9, 16 আমাদের 7, হাতে 178 বেরোচ্ছে অ্যাপ্রক্স, কিন্তু এর থেকে বেশি হবে। আচ্ছা, আমি এটাকে ডিজিটাল সাম দিয়ে বের করি। ডিজিটাল সাম দিয়ে আসবে না, কারণ নিকটতম পূর্ণ সংখ্যা বলেছে। 48 প্লাস 3/5 মানে 5, 1.2, 3.6, 51.6, 51 মানে হিসাবে কোনো একটা গন্ডগোল হয়েছে একটু। আচ্ছা, কি বলেছে যে 262% বৃদ্ধি আর 24% হ্রাস মাইনাস 262 ইন্টু 24/100, তাহলে এইটাকে আমি লিখতে পারি 2.62। আচ্ছা, এই 0.02 এর ক্যালকুলেশনটা বাদ দিয়ে তুমি জাস্ট এইটুকু ক্যালকুলেশন করো যে এখানে 2.6 এর সঙ্গে গুণ করলে কত আসবে। আচ্ছা, 2 এর সঙ্গে গুণ করলে 48, আর 0.6 মানে 3/5, তাহলে 3/5 মানে হলো 24কে 5 দিয়ে ভাগ করো তুমি। 24কে যদি 5 দিয়ে ভাগ করো কত হবে, 4 5 20, 4.8 হবে। 4.8 ইন্টু 3, তাহলে 4.8 ইন্টু 3 মানে কত, 4.8 ইন্টু 3 মানে হলো 324 4, হাতে আমার 2, 3 4 12 13, 13.4। তাহলে এটার ইয়ে কত হবে, 61.4, ঠিক আছে। মাইনাস 24 মাইনাস 262। তাহলে আমি যদি এই 0.4কে জাস্ট ইগনোর করে দিই, একটু ইগনোর করো এটাকে, কারণ ক্যালকুলেশন 4 আর 1 5, 12 5 বলতে 7, এই যে এই 137-এর কাছাকাছি কিন্তু উত্তরটা আসবে। একজন খুচরা বিক্রেতা একটি ল্যাপটপ 20%, 10% দুটি ধারাবাহিক ছাড় দিয়ে 27,000 টাকায় বিক্রি করলেন। ল্যাপটপটির ধার্য মূল্য কত ছিল। আচ্ছা, 20% ছাড়, অর্থাৎ মার্ক প্রাইসের ওপর 20% ছাড়, কটা ছাড় দিল, 20% ছাড়, এবং তারপরে কত, 10% ছাড়, সমান কত হলো, 27,000, ঠিক আছে। এইবার এইখানে যখন কাটবো কত হয়ে যাবে, 3,000 হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি কাটি 750, এটা কত হয়ে যাবে, 37,500। দেখো এইটা কি বলেছে যে তাদের গসাগু দিয়েছে, সংখ্যা দুটোর অনুপাত দিয়েছে, তাদের বৃহত্তম সংখ্যা।
খুব সহজ, 4 8 32, এই যে 32, খালি যে গুণ করতে হবে, অন্য কিছু না। আচ্ছা এইটা তোমরা করবে, এটা না, এটা আমি করেছি, এটা একটু, আচ্ছা এটা আমি করে দিই। এ একটি কাজ 15 দিনে সম্পন্ন করে, বি একটি কাজ কত দিনে করে, 20 দিনে করে। এবার এ বি একত্রে কত দিনে সম্পন্ন করবে, এটা হলো 60, 4, এটা 2, তাহলে 60/3, এই 60/7, তাহলে 8 পয়েন্ট, তাহলে 8 পয়েন্ট দেখো একটাই উত্তর আছে, 8.57। অনিল একটি কাজ 4 ঘন্টা করতে পারে, অশোক একটি কাজ 8 ঘন্টা। আচ্ছা এইটা তোমরা, না এটা আমি করেছি, এটা একটু ডিফিকাল্ট আছে। অনিল একটি কাজ 4 ঘন্টায় করে, অশোক একটি কাজ, অশোককে এস দিয়ে ডিনোট করলাম, 8 ঘন্টা করে। এইবারে এদের কত ধরতে পারি আমি, এদের ধরতে পারি হলো 16, তাহলে এর যদি 16 না, এদের 8ই আমি ধরতে পারি, 8, তাহলে এইটা কত হবে 2, এইটা হলো 1। এইবারে কি হয়েছে যে তাদের একার এফিসিয়েন্সি 3, ঠিক আছে, কিন্তু রবিনের সহায়তায় তারা 2 ঘন্টায় কাজটা শেষ করে। তাহলে রবিন যদি এখানে যুক্ত হয়, এখানে যদি রবিন যুক্ত হয়, তাহলে 2 ঘন্টায় যদি শেষ করে, তাহলে প্রতি ঘন্টায় কত ইউনিট কাজ করতে হবে, প্রতি ঘন্টায় 4, এটা কিন্তু 2 ঘন্টায় কাজ শেষ করে, এটা কিন্তু টোটাল কাজ। এবার টোটাল কাজটা রবিনের সহায়তা কত, 2 ঘন্টায় শেষ হয়, তাহলে প্রতি ঘন্টায় কত কাজ হয়েছে, 4 ইউনিট কাজ হয়েছে। তাহলে এইখানে যদি 4 ইউনিট যুক্ত, তাহলে এইখানে আরো কত আসতে হবে, 1 আসতে হবে, রবিনের 1 হতে হবে। তাহলে রবিন যদি একা কাজটা করে, তাহলে 8/1 কত ঘন্টা শেষ করবে, এই যে 8 ঘন্টা। তাহলে একটি দোকানদার দ্রব্যের ধার্য মূল্যের উপর 14% ছাড় ঘোষণা করেছেন, যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 688 হয়, দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল। আচ্ছা এখানে তোমাকে অঙ্ক করেই লিখতে হবে, কি জন্য করে লিখতে হবে বলছি। দেখো 14% ছাড় ঘোষণা করেছে, ঠিক আছে, যদি 14% ছাড় ঘোষণা করে, তাহলে তো 600-র নিচে, প্রথমত এর নিচে তো কোনো, মানে 700-র নিচে তো কোনো ধার্য অপশন হবেই না, এইটা তো প্রথম ব্যাপার। ধার্য মূল্য কোনোদিনও এর নিচে হবে না, তাহলে এর নিচে দেখো এই যে 500, 600, এবার কত ছাড় দিয়েছে, 14% ছাড় দিয়েছে, তারপরে এটা হয়েছে, তার মানে 700 হবে না। তাহলে আমার উত্তর বোঝাই যাচ্ছে, এটা উত্তর, মানে কোশ্চেন তোমাকে বলে দিচ্ছে আমাকে গোল করো, আমাকে তুমি কম্পিউটারে সিবি, তো আমাকে তুমি এমসিকিউটাকে চয়েস করো, কম্পিউটারে নিজেই বলে, প্রশ্ন নিজেই বলেছে যে আমাকে তুমি চয়েস করো, যে ওই যে কিছু কিছু মিম দেখায় না, যে আ বেল মুঝে মার, ওই টাইপের কোশ্চেন। তো কিছু কিছু স্টুডেন্ট থাকে, দেখবে যে এটাকেও করতে পারবে, যে এত পার্সেন্ট ছাড় লাগলো, আরে বাবা কোশ্চেনে যদি দেওয়া থাকে, মূর্খর মতো করে তো লাভ নেই, কারণ তোমাকে পরীক্ষায় টাইম বাঁচিয়ে কাজ করতে হবে, পুরো সময় লাগালে তুমি পরীক্ষায় কোশ্চেন শেষ করতে পারবে না। একটি মোচাকৃতি পাত্রের উচ্চতা 7 সেন্টিমিটার, যদি এর ধারণ ক্ষমতা 6.6 লিটার দুধ হয়, তবে ভূমির ব্যাস কত। আচ্ছা উচ্চতা তো বলেছি 7 সেমি, 6.6 লিটার মানে কত, 1 লিটার মানে, 1 লিটার মানে হলো 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার মানে হলো 1000 ঘন সেন্টিমিটার। এইটা তোমাদের মনে রাখতে হবে, 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এই অর্থে যদি করি, তাহলে এটা কত হবে, 660 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। পাই মানে কত, 22/7, 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, 7 × 7 ইন্টু কত হবে, এইচ। আচ্ছা আচ্ছা এইবার একটা জিনিস দেখো, যে এইখানে আমি এটাকে কাটলাম, 22 দিয়ে কাটলে কত হলো, 330, সরি 22 দিয়ে কাটলে হলো 30, হে হে, এটা তো ব্যাস চিন্তা করো, ও
একটু যে গন্ডগোল, এইখানেই গন্ডগোল হয়ে যাবে। এখানে একটা, আচ্ছা এটা উচ্চতা দিয়ে দিয়েছে, এটা জাস্ট আর স্কোয়ারটাকে ক্যালকুলেট করতে হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা দাঁড়াও, এটা আমি কেটে দিয়ে, আচ্ছা 1 লিটার মানে কি বললাম, 1000 ঘন সেন্টিমিটার। আচ্ছা এবার 6.6 লিটার মানে 660 ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু কি হবে, এইচ মানে কত 7, তাহলে এই 7 কাটো, ঠিক আছে 22, এটা করলে কত হবে 30 হবে। আচ্ছা দেখো এবার আরেকটা জিনিস দেখো, এখানে আর স্কোয়ার আসবে হলো 90, মানে 3√10। আচ্ছা এইবারে 3√10 যদি হয়, তাহলে এইখানে আমি লিখতে পারি যে আর এর মান হবে 3. আর এর মান হবে 3 মানে 9.3 কাছাকাছি হবে। আর এর মান এখানে অ্যাপ্রক্স মানে 9.31 এরকম কাছাকাছি হবে। তাহলে এইটা মোটামুটি ধরে নাও, যখন আমি গুণ করব মানে এই 10-এর ইয়েটাকে যখন আমি 10-এর হলো এটা 3.1 এরকম পয়েন্ট আসবে, তাহলে এইটা মোটামুটি 10-এর কাছাকাছি আসবে। তাহলে যদি এটা 10-এর কাছাকাছি, যদি অ্যাপ্রক্স উত্তর হবে হলো 21, এখানে উত্তর অ্যাপ্রক্সে আসবে। দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 17,280 টাকা, 2 বছরের সুদ আসলে 23,520 টাকা হবে সুদ বার্ষিক। আচ্ছা কত বলেছে 2 বছর। আচ্ছা এদের যে রেশিওটা বের করো তুমি, 1728, আমি 0 আগেই কেটে দিচ্ছি, 2352। আচ্ছা এটাকে 8 দিয়ে কাটো, 8 2 16, 7 থেকে 6 বাদলে 1, 8 8, 6 48। আচ্ছা এইটাকে কাটো, 8 8 2 16, 7 8 9 72, 8 2 16, 7 8 9 72, 4 32। আচ্ছা এইটাকে প্রথমত এইটা তো কিউবে চলে এসছে, ঠিক আছে, এইবার এইখানে যেটা আসবে 294, আমার তোমাকে কিন্তু কিউব রুট করতে হবে, মানে 8 2 16, 7 8 9 72। হ্যাঁ ঠিকই আছে। এইবারে এইটাকে যে করি 108 একটু। আচ্ছা এইখানে এইটাকে যদি আমি কাটি 147, 108। কোনো সময় এরকম ক্যালকুলেটিভ কোশ্চেন চলে আসে, বুঝলে, যে এইখানে তোমাকে অ্যাপ্রক্স বের করতে হবে। এবার অ্যাপ্রক্স যদি করি, দেখো 10-এর স্কোয়ার মানে কত 108, 10-এর স্কোয়ার মানে কত 100, আর 11 স্কোয়ার মানে 121। তাহলে এটা ধরে নিচ্ছি আমি 10.5
টু হবে, আমি এটা ধরতে পারি, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমি। এইবারে যেটা 147, এইটা 12 স্কোয়ারের কাছাকাছি না, এটা ধরলাম 12.1, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 1.9/10.2, মানে এই দুটোর আমি স্কোয়ার করলাম, স্কোয়ার বলছে এইটার রুট করে দিলাম, কারণ এখানে বলছে যে চক্রবৃদ্ধি সুদের হার 2 বছর, তাহলে দুটোরই রুট করতে হবে। তাহলে 1.9/10.2 দুটোকে উঠে দিলাম, তাহলে এইখানে 102 আছে, তাহলে এটা 19%-এর কিছু কম হয়, মানে 16.7 অ্যাপ্রক্স হবে এটা। দেখো, 3 পার্টনার্স, 3জন ব্যক্তি একটা বিজনেসে ইনভেস্ট করে, তারা ক্যাপিটালকে 11 মাস, 6 মাস এবং 2 মাসের জন্য ইনভেস্ট করে, তার প্রফিটের রেশিও কি, অর্থাৎ কোন রেশিওতে ইনভেস্ট করে, 1:9:8 রেশিওতে ইনভেস্ট করে। এবার তার কদিনের জন্য, 6 মাস, প্রথমে 11 মাস, তারপরে 6 মাস, তারপরে 2 মাস, তাহলে এটা রেশিও কি হবে, 11:54:16 এটা। দেখো, এখন আমরা রিজনিং এর দিকে এগোবো। তো ম্যাথে আশা করি যে পদ্ধতিগুলো শিখলে সামনে তোমাদের কিন্তু বহু ডাব্লিউবিপির একটা পোস্ট বেরোবে, পিএসসি তো মিসলেনিয়াসের অ্যাপ্লাই চলছে, পিএসসি ক্লার্কের অ্যাপ্লাই বেরোবে, তো সেগুলোর জন্য তোমাদের প্রিপেয়ার ভালো মতো করতে হবে। সুতরাং ওই সমস্ত এক্সামে প্রিপেয়ার করতে গেলে আমাদের এই চ্যানেলটাতে যুক্ত হতে হবে, কারণ আমি যে পদ্ধতি সেগুলো শেখাবো অ্যাটলিস্ট ম্যাথে বা রিজনিংয়ে, সেটা ইউটিউবে তোমাকে হয়তো পাবে না, বা পেলেও খুব কম সংখ্যক টিচার করাবে, আর সেইটা খুঁজে পাওয়া বর্তমান যুগে খুবই কঠিন, যে অথেন্টিক কন্টেন্ট এবং তার সাথে সাথে অ্যাকচুয়াল প্রসেস সহ বেসিক পদ্ধতি থেকে শুরু করে একদম অ্যাডভান্স আলট্রা শর্ট ট্রিকগুলো, তো সেই ট্রিকগুলো শিখতে হলে তোমাকে আমাদের ব্যাচেই যুক্ত হতে হবে, আর কোনো জায়গায় তুমি পাবে না, এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি। আমি এটা বুক ঠুকে বলতে পারি যে আমি যে পদ্ধতিগুলো শেখাবো সেটা যদি ইউটিউবে কেউ শেখায় আমাদের রিজিয়নাল মিডিয়ামে, তারপরে আমাকে শিখে দিই। দেখো, আই এর থেকে এল +3, এল এর থেকে ও +3, ও এর থেকে আর +3, আর এর থেকে +3, মানে 21 নাম্বার, 21 নাম্বার কে আছে ইউ। এবার দেখো, ইউ কিন্তু দুটোতেই আছে, আর দুটোই নেই, তার মানে এই দুটোকে আমি বাদ দিয়ে দিতে পারি। এবার দেখো, তারপরে আর আছে, আরও আছে, তাহলে আমার মিডিলেরটা চেক করার দরকার নেই, আমি লাস্টটা চেক করি, ডি, ই, তারপরে এফ, জি, তারপরে কি হবে, এইচ। এইচ এইটার ক্ষেত্রে নাই, এইটা কাটা, সুতরাং এইটাই আমাদের উত্তর। এই অপশনগুলো কিন্তু এইভাবেই করতে হয় এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে, মানে এটাকে আমরা বলি এলিমিনেশন পদ্ধতি। দেখো কি বলেছে, যে 7জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। আচ্ছা, কি বললো, যে কিউ এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে কিউ এইখানে আছে, কারণ কিউ এর এটা ডান দিক হবেই না। কিউ আর ও এর মধ্যে 3জন বসে আছে, তার মানে ও এখানে আছে। ও আর এন এর মধ্যে মাত্র 2জন। আচ্ছা, ও এদিকে এন বসালে হবে, হবে না, তাহলে এন আমার এইখানে বসতে হবে, ঠিক আছে। পি এল এর বাম দিক থেকে 3য় স্থানে, এরকে যদি আমি এইখানে বসাই, তাহলে পি হলে এল এর বাম দিকে, আর এলকে যদি এখানে বসাই, আচ্ছা তা হবে। আচ্ছা, এইটা আর এল এর ঠিক ডান দিকে বসে আছে, ডান দিকে আছে, আর কে বসলাম এল এর ঠিক ডান দিকে। এবার কি বলেছে, পি এল এর বাম দিক থেকে 3য় স্থানে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, এম এবং এন, তাহলে এম এখানে পেলাম, তাহলে এম আর এন এর মধ্যে কয়জন হলো, 1 2 3। দেখো, টিও থেকে ওয়াইটি এসছে, তাহলে আচ্ছা এইখানে দেখো সবগুলোতে +5 করা হয়েছে, মানে টি এর থেকে ওয়াই, ও এর থেকে টি, আবার এইটাকে 5 দিয়ে কিন্তু গুণ করা হয়েছে, 5-এর থেকে 25 এসছে, মানে গুণ বলছে, এটাকে স্কোয়ার করা হয়েছে, কারণ এখানে দেখো 7-এর থেকে যদি 5 দিয়ে গুণ করা হতো তাহলে 35 আসতো, কিন্তু এটা আসেনি, 7 থেকে গুণ, তার মানে এটা স্কোয়ার করা হয়েছে। আবার এইটা থেকে আই এর থেকে এন +5, টি এর থেকে ওয়াই +5, মানে টি +5, এবার ও থেকে তার 9 মানে কত আসবে, 81। এখানে আমি কত দেখলাম, 81 নেই,
সুতরাং এটা বাদ। এবার ও এর থেকে যদি +5 করি তাহলে টি আসে, জে আসে না। তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর। কে একটি বিজোড় সংখ্যা বিশিষ্ট তলায় বাস করে, জি এই কোশ্চেনটা ইনকমপ্লিট আছে আমাদের। কে একটি বিজোড় সংখ্যা কি করতে বাস করে, জি এল এর নিচে কোনো একটি তলায় বাস করে। দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা, এটা আমরা দেখি তারপরে, এটা হয়ে যেতে পারে বলা যায়। আচ্ছা, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এবার কি বলেছে যে কে লিভস অন অড নাম্বার ফ্লোর, মানে কে হয় এখানে বাস করে, 9 এখানে বাস করে, 9 এখানে বাস করে। এটা হলো পসিবিলিটি দিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু কে একটি বিজোড় সংখ্যা বিশিষ্ট তলায় পি এর উপরে বাস করে, মানে পি এখানেও বাস করতে এখানেও বাস করতে পারে, মানে পি এখানেও বাস করতে পারে আবার এখানেও বাস করতে পারে। কিন্তু কে তার মানে এইটা হবে না, ঠিক আছে। জি এল এর নিচে কোনো একটা তলায় বাস করে। যদি জি এখানে থাকে তাহলে এল এইখানে থাকতে হবে, তার মানে তাহলে 4 থাকবে হলো জি এল এর নিচে কোনো একটা তলা। তাহলে এইখানে কি বলেছে যে এইখানে কে থাকলে তার নিচে পি থাকবে, মানে পি তার মানে এইখানে হবে না। তাহলে পি কে আমার এই পি কে, তাহলে পি কে আমার এইখানে রাখতে হবে, 1 নম্বরে রাখতে হবে। তাহলে এইটা কে হলো, তার মানে আমি যদি সাজাই তাহলে কে আসবে, এইখানে আসবে হলো আমার কে পি জি এল এইচ, তার মানে এখানে আসবে হলো এইচ। এইচ তো অপশনেই নেই, এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট আছে আমাদের। আচ্ছা দেখো, কেভিন পয়েন্ট এ থেকে শুরু করে পূর্ব দিকে 2 কিলোমিটার, তারপর ডান দিকে মোড় নিয়ে 4 কিলোমিটার। কেভিন পয়েন্ট এ থেকে শুরু করে পূর্ব দিকে 2 কিলোমিটার, তারপরে কি বলেছে যে ডান দিকে মোড় নেয় 4 কিলোমিটার, তারপর ডান দিকে মোড় নেয় 5 কিলোমিটার, আর তারপরে ডান দিকে মোড় নিল কত কিলোমিটার, 4 কিলোমিটার, তারপরে ডান দিকে মোড় নেয় কত কিলোমিটার, 5 কিলোমিটার। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, পুনরায় ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার চালায়, পুনরায় ডান দিকে মোড় নিয়ে কত চালায়, 6 কিলোমিটার চালায়। শেষে একবার ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার চালিয়ে পি পয়েন্টে এসে থামে। আচ্ছা, শেষে একবার ডান দিকে মোড় নিল, 3 কিলোমিটার চালালো এবং পি পয়েন্টে এসে থামলো। তাহলে এই পয়েন্টে যাওয়ার জন্য তাকে কোন দিকে যেতে হবে, এটা হলো দক্ষিণ দিক। তাহলে এই যে 4 আর এই যে 6 এদের ডিফারেন্স কত, এই যে 2 কিলোমিটার, এই যে এই ডিফারেন্সটা 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার কোন দিকে, দক্ষিণে যেতে হচ্ছে, এই যে 2 কিলোমিটার সাউথ। দেখো এখানে স্টেটমেন্ট দিয়েছে যে প্রতিটা বোট স্কুটার, কিছু বোট সাইকেল, ঠিক আছে। এবার এখান থেকে সাম স্কুটার আর সাইকেলে আমাকে রিলেশন দিয়ে দিবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, বোট আছে 150, ঠিক আছে। তাহলে আনসার্টেন হচ্ছে না, নেগেটিভ নেগেটিভ কনক্লুশন নেই, সুতরাং আনসার্টেন নয়। সুতরাং আমাকে এখানে বলতে পারে যে স্কুটারের ভ্যালু কত ছিল, 50 আছে, আবার সাইকেলের ভ্যালু কত আছে, 50 আছে, 50 এখানে সামের ভ্যালু হয় 50, সুতরাং এই কনক্লুশন হবে। এবার কি বলছে, সাম সাইকেলস আর বোটস, হ্যাঁ এটাও আমি লিখতে পারি।
কারণ সামের থেকে সাম কনক্লুশন হয়েছে, সুতরাং বোথ কনক্লুশন ফলোস। দেখো এখানে বলেছে কোনটা প্রতিস্থাপন করবে, এটা তোমরা হোমওয়ার্ক করবে, খুব সোজা আছে এটা। দেখো চিহ্ন বিনিময় করতে বলছে, যোগকে ভাগ, ভাগকে যোগ করে দিলাম, মাইনাসকে গুণ করলাম, গুণকে মাইনাস করলাম। তাহলে এবার কি করতে হবে আমাদের, দেখো 24/6 মানে 4, প্লাস 3 × 9 মানে 27, মাইনাস 2 কত হবে 29। আচ্ছা এবার দেখো কি বলেছে যে এফ জে কে পি কিউ, আচ্ছা 6 4 5 4 3 2 1। আচ্ছা এবার কি বলেছে যে 6টি ভিন্ন ভিন্ন তলায় বাস করে, ভবনের সবচেয়ে নিচের তলাটি 1 নম্বর, আচ্ছা এইভাবে ওপরের তলায় 6 নম্বর। আচ্ছা কিউ আর এফ এর মাঝে কেবল 3 জন, যেখানে কিউ থাকে এফ এর নিচে, আচ্ছা এবং এফ একটি বিজোড় সংখ্যার তলায় ঠিক কিউ এর উপরের তলায় বাস করে। আচ্ছা কিউ আর এফ এর মধ্যে বলেছে 3 জন, আবার কিউ থাকে এফ এর নিচে এবং, আচ্ছা এইটা আমি বার করি যে এইটা আগে দেখি যে পি একটি বিজোড় সংখ্যার তলায় কিউ এর উপরে বাস করে, আবার কিউ আর এফ এর মধ্যে 3 জনের ইয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা কিউ থাকে কারণ একটি বিজোড় সংখ্যার তলায়, কিউ আর এফ এর মধ্যে কজন বাস করে, 3 জন বাস করে। আচ্ছা এবার কি বলেছে যে কিউ, এবার দেখো কি বলেছে যে কিউ এর পি একটি বিজোড় সংখ্যার তলায় ঠিক এবং ঠিক কিউ এর উপরের তলায় বাস করে। পি একটি বিজোড় সংখ্যার তলায় এবং ঠিক কিউ এর উপরের তলায়, পি একটি বিজোড় সংখ্যার তলায় কি করা হবে না, তাহলে কিউকে আমি এখানে রাখতে পারবো না। একটা জিনিস দেখো, আর একটা কেস হবে, হ্যাঁ তাহলে আমাকে 6 রাখতে হবে, তাহলে সেটা একমাত্র হবে। এটা হয়ে গেছে তোমাদের। দেখো কি বলেছিল যে আমাদের একটু প্রথমে যা ধরতেই যা টাইম লাগে, আর কোনো কিছু তোমার রিজনিং এ টাইম লাগে। দেখো কি বলেছিল যে কিউ আর এফ এর মধ্যে কজন বাস করে, 3 জন বাস করে, এই কিউ এফ এর মধ্যে 3 জন। এবার কি বলেছিল পি কিউ এর ওপরে ঠিক ওপরে বিজোড় সংখ্যা তলায় বাস করে, ঠিক আছে মিলে গেছে। এই যে কিউ পি একটু কিউ এর ঠিক ওপরের তলায় এবং যে এর নিচের তলাগুলোর কোনো একটিতে এবং কে এর ওপরের তলাগুলো, আচ্ছা যে হলো এর নিচের কোনো একটা তলায় কে এর ওপরে, যে হলো এর নিচে বাস করে, এর নিচে কিন্তু কে এর ওপরের তলায় বাস করে, মিলে গেছে। এইবারে তুমি দেখো যে এবার কোন কি উত্তর দিয়েছে যে এর ওপরের তলায় কতজন ব্যক্তি বাস করে, তাহলে এই যে কতজন আসলো 2 জন, তাহলে এটা কত হবে 2। দেখো কি বলেছে যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী 4টি অক্ষর গুচ্ছের মধ্যে 3টা আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আচ্ছা এ সমান বি মানে হলো এ হলো বি এর 3। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা এবার দেখো কি বলেছে যে এস আর টি এর মধ্যে সম্পর্ক, আমাকে এস আর, আচ্ছা এইখানে আমি ব্লাড রিলেশন ড্র করবো, কিন্তু যখন তোমাদের অ্যাডভান্স হয়ে যাবে তখন তোমরা এমনি হাতেই করতে পারবে। আচ্ছা এস ইকুয়াল টু এম মানে এস হলো এম এর 3, এস হলো এম এর 3। আচ্ছা এম ইস টু এ মানে এম হলো এর, এম হলো কার ছেলে, এম হলো এ এর ছেলে।
এম হলো এ এর ছেলে। আচ্ছা, এ কোশ্চেন মার্ক আর মানে এ হলো আর এর বাবা, ঠিক আছে, এ বাবা, তাহলে এ প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইবার আর একটা কি বলেছে, আর অ্যাস্ট্রিক্ট অ্যাস্টেরিস্ক টি মানে কি হবে, যে আর হলো টি এর ভাই, তাহলে এস কি হবে, এ, তাহলে টি এ, এস টি এর সাথে কিভাবে সম্পর্কিত, টি এর এই যে ব্রাদার, ব্রাদার্স ওয়াইফ, তাহলে এই যে ব্রাদার্স ওয়াইফ, দেখো কি বলেছে, যে এ মুকেশ পয়েন্ট এ থেকে শুরু করে পশ্চিম দিকে 5 কিলোমিটার চালালো। বাম দিকে মন নিয়ে 6 কিলোমিটার, আবার বাম দিকে মন নিয়ে 11 কিলোমিটার, 6 আবার বাম দিকে মন নিল কত, 11, তারপর পুনরায় বাম দিকে মন নিয়ে 12 কিলোমিটার চালায়, পুনরায় বাম দিকে মন নিয়ে কত গেল, 12 কিলোমিটার, তারপর সে বাম দিকে মন নিয়ে 6 কিলোমিটার চালিয়ে আবার পিতে আসে। আচ্ছা, তারপরে বাম দিকে মন নিলে আবার 6 কিলোমিটার চালালো, পিতে এলো। এইবারে তাকে এইখান থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য কতটা যেতে হবে, তাহলে এইখান থেকে যদি আমি এই পয়েন্টে যাই তাহলে কত যেতে হচ্ছে, এইখানে 12, এখানে 6, তার মানে 6 যেতে হচ্ছে। এবার 6 যদি যেতে হয় কোন দিকে, দক্ষিণ দিকে যেতে হবে, 6 সাউথে যেতে হবে, তাহলে এটা কত হবে, 6 কিলোমিটার, সরি এটা অপশন ডি অপশন হবে, যে 6 কিলোমিটার টু দ্য সাউথ। বোঝা গেল? দেখো লোডকে কোড করা হয়েছে, এম এর কোড বার করতে হবে। আচ্ছা, এম এর দেখো একটা জিনিস দেখো, যে এম এর কোড একমাত্র এম কিন্তু এইটার মধ্যে আছে, তাহলে 2573 এর মধ্যে যে কোনো একটা হবে। এইবার একটা জানে এ এল ই, আচ্ছা এ আর এল এর মধ্যে আছে, তাহলে 7624 এর মধ্যে কারো একটা কোড হবে। তাহলে এখানে কি 7624 এর মধ্যে কোনো অপশন হবে না, যেটা হলো এখানে দেখো কি বলতে চাইছি আমি, যে এখানে এম এর কোড, এখানে জানি না আমি কোনটার কোড কি হবে, কিন্তু আমি এটা জানি যে কোনটার কোড কোনটা হবে না, ঠিক আছে। এম এর কোড 2573 মধ্যে হবে, অপশন এখানে আছে, কিন্তু দেখো এইখানেও এ আছে, ঠিক আছে, আবার এলও আছে, তাহলে 7624 এদের মধ্যে কোনো, মানে কোনো দুটা কোডের, এই যে এখানে দেওয়া আছে এ আর এল, এই 4টা সংখ্যার মধ্যে কোনো দুটা সংখ্যা এ আর এল এর কোড হতে পারে, তাহলে সেইটাকে আমি এখান থেকে কেটে দিব, তো যে কেটে দিলাম 7 আর 2 কে। আবার আর একটা জিনিস দেখো, এবার এখানে থেকে আমি কাকে কাটলাম, এ আর এল কে কেটে দিলাম, এবার থাকলো কে ই থাকলো। এবার ই এর কোড 9436 এর মধ্যে কিন্তু একটা হতে পারে, এখানে কে আছে, 3 আছে, 3 কে কাটলাম। এইবার তাহলে এখানেও দেখো যে 3 আছে ই এর কোড, তাহলে 3 এটাকে কাটলাম। 5 7 হতে পারে, কিন্তু এখানে দুইও হতে পারে, কিন্তু 2 এইখানে ছিল, আমাদের 2 কিন্তু এইখানে ছিল, সুতরাং এই 2টাকে আমরা এখান থেকেও কেটে দেবো। এবার 5 আর 7 এর মধ্যে একটা হবে, 7 এখানে অপশন নেই, 5 আছে, সুতরাং আমাদের এইটাই উত্তর। ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী 4টি অক্ষরগুচ্ছ জোড়ার মধ্যে 3টি একটি নির্দিষ্ট একই রকম একটি দল গঠন করে, কোন জোড়াটা আছে, এটা তোমরা পিজিডব্লিউ করবে, এটা তোমরা কমেন্টে বলো সবাই, দেখি কে আগে করতে পারে। সবচেয়ে বড় সংখ্যার 3য় অঙ্কের সঙ্গে এখানে ওই যে সিরিজটা দাও, ওটা মিসিং আছে এখানে। দেখো এই সমস্ত যে সিরিজ, এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এখানে যদি 1 নাম্বার লাগে, এখানে 2 নাম্বার প্যাটার্ন ফলো হয়, এখানে 1 নাম্বার হলে এখানে 2 নাম্বার প্যাটার্ন ফলো হবে। আচ্ছা, এই 2 নাম্বারে দেখো কি হয়েছে, যে দেখো এইটা এইখানে সরে এসছে, এইটা এইখানে সরে গেছে, এইটা এইখানে সরে গেছে,
এইটা এইখানে সরে গেছে, এইটাকে এইখানে সরে দিতে হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানেও তোমরা কি করবে, জাস্ট এইটাকে এইখানে আনো, এইটাকে এইখানে দাও, এইটাকে এইখানে দাও, তাহলে সিসিটা কিন্তু মিডিলে চলে আসবে। দেখো সিসি মিডিলে এটার নেই, এইটারও নেই, এইটারও সিসিটাকে মিডিলে নেই, সুতরাং এই সিসির ক্ষেত্রে আমাদের এইটাই উত্তর হবে। এটা তোমরা হোমওয়ার্ক করবে, দেখি কে করতে পারে এটা। আমি তো এগুলো অনেকগুলো করালাম এগুলো। দেখো এখানে কি বলেছে যে এইখানে কোশ্চেন প্রশ্ন পদকের জায়গায় কি বলবে, যদি গুণ এবং মাইনাস, আচ্ছা গুণটাকে কি করে দিতে বলেছে, মাইনাস করে দিতে বলেছে, গুণ এইটাকে গুণ করে দিতে বলেছে, ঠিক আছে, যোগটাকে বলেছে ভাগ করতে এবং ভাগটাকে বলেছে যোগ করতে। যোগ আর বিয়োগ এই পার্টটাকে টোটালি আলাদা রাখো, আগে ভাগের কাজ করো। 5 ভাগ 20 মানে 20 ভাগ 5 মানে 4, 4 ইন্টু 56 মানে 250 আর 24 274। এইবার 274 মাইনাস 41 প্লাস 25। এবার ইউনিট ডিজিট দেখো সবকটা আলাদা আলাদা আছে, এই ইউনিট ডিজিট যদি আলাদা হয় তাহলে এখানে 4 আর 9 1, তাহলে 208 বলবে। দেখো এইখানে চার 5 থেকে 11 20 মাইনাস, আচ্ছা এখানে দেখো দুটো সেট দিয়ে দিয়েছে, মানে 4 5 থেকে 11 এবং 8 6 থেকে 10, ঠিক আছে। এইবারে তোমাকে এখান থেকে বার করতে হবে যে কোনটা এর সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তাহলে 4 5 20 মাইনাস 9 6 48 মাইনাস, এখানে আসবে না, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 64 মাইনাস 36। আচ্ছা এইখানে যখন আমরা বার করবো 4 5 থেকে 11 5 16 বাই 4, আচ্ছা 6 না 16 বাই 2 না, আসবে না। আচ্ছা দেখো এইখানে যেটা একটা না ওইভাবে আসবে না, 8 স্কোয়ার। আচ্ছা এইখানে তোমার পরীক্ষায় কিভাবে বার করবে আমি দেখে দিই। আর দেখো 4 আর 5 প্রথমে আমরা যোগ করে দেখলাম, যোগ করেও আসছে না, বিয়োগ করেও আসছে না, এইটার স্কোয়ার করি, এইটার স্কোয়ার 25, এটার কিউব 64, দুটো স্কোয়ার করলে 25 মাইনাস 16 16, দুটোরই স্কোয়ারের ডিফারেন্স, কিন্তু কারণ এটার স্কোয়ার আসবে 16, এটার স্কোয়ার আসবে 25 মানে 9, স্কোয়ারের ডিফারেন্সও আসবে না। এটার কিউবে অনেক বড় ডিফারেন্স হয়ে যাবে, সেটাও একটা হবে 125, একটা হবে 64, মানে 61 হয়ে যাবে আবার। আচ্ছা এটা আমরা একটা হোল্ডে রাখছি এটা। দেখো এখানে এ এর কোড বলছে, আচ্ছা এ এর কোড আমি এখানে একটা জানি যে 63947 এর মধ্যে হবে। আচ্ছা এখানে 8 দেওয়া আছে, 8 কিন্তু উত্তর হবে না। আচ্ছা এইবার দেখো এ এর কোড এখানে 693 এর মধ্যে একটা হবে, 693 এটাতেও আছে, 69 এটাতেও আছে, তাহলে 6 অথবা 9 এর মধ্যে হবে।
তাহলে এস এর কোড দুটোর মধ্যে এস কমন আছে, আর দেখো এস এর কোড এখানে 6 আছে, এখানেও এস এর কোড কিন্তু 6 আছে, এই যে সোজা 6 বলছি, এখানে 9 আছে না, তো আসছে না। আচ্ছা একটা জিনিস দেখে বোঝা যাবে যে এস এর কোড 6 আছে, দেখো এস এখানে একটা আছে, এস 6 ও একটা আছে, এস এখানে দুটো আছে, 6 কিন্তু দুটো চলে এসেছে, তাহলে এস এর কোড কিন্তু আমাদের 6 হচ্ছে, বোঝা যাচ্ছে। এইবারে দেখো 9, এইখানে দেখো যে এ, আচ্ছা সি এল, আচ্ছা এ দেখো একটা এসছে, এখানেও এ একটা এসছে, এখানেও কিন্তু 9 একটা এসছে, এখানেও কিন্তু 9 একটা এসছে, সুতরাং এই 9ই হলো আমাদের উত্তর, বোঝা গেল। এখানে বলেছে প্রশ্নবোধক স্থানে কি আসবে, এদের ডিফারেন্স 9, এদের ডিফারেন্স 18, এদের ডিফারেন্স 27, এদের ডিফারেন্স 36, তাহলে নেক্সট ডিফারেন্স কত হবে আমাদের, 4 9 36 5 9 45, লাস্টে কি আসবে 45 মানে 5 4 9 4 1 5 1 0 7। দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা ডাস্টকে 3576, লুডোকে 2785। আচ্ছা এখানে দেখো ইউডি কমন আছে, ইউডিটাকে কেটে দাও, তাহলে ইউডি এর এবার ডিজিট কমন কি আছে 3576, তার 57 কে কাটো, এখান থেকে 57 কে কেটে দাও। আচ্ছা এবার সল্ট কে 6438 দিয়ে কোড করা হয়। আচ্ছা এইবার টি এর কোড আমরা জানি 3 আর 6 এর মধ্যে দিয়ে হবে, টি এর কোড এখানে আছে, আচ্ছা এইখানে এল আর ও এর কোড না, টি এর কোড 3 আর 6 এর মধ্যে দিয়ে হবে, হয় 3 হবে, তাহলে এ এর কোড এখানে, তাহলে টি এর, আচ্ছা দেখো এখানে এস আর টি এর কোড এখানে পেলাম 3 আর 6, তাহলে এস আর টি এর কোড আমি পেলাম 3 আর 6, তাহলে 3 আর 6 এর মধ্যে কিন্তু উত্তর হবে না, এখানে কোনটা হবে না দেখে কোনটা হবে না সেইটা আবার করতে হবে। আচ্ছা এইবার এল এর কোড, এল এর কোড দেখো 2 আর 8 এর মধ্যে একটা হবে, 2 নেই তার মানে 8 এখানে আছে, তাহলে এল এর কোড 8 কিন্তু ধরে নিতে পারবে, তাহলে এ এর কোড কি হবে, এ এর কোড এই যে 4, এই যে 4 এখানে আছে, পেয়ে গেলাম, এইভাবে বার করতে হবে এগুলো। দেখো ইংরেজি এটা তোমরা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা কমেন্টে বলো দেখি কে পারো করতে। আচ্ছা এইখানে বলেছে এই স্থানে কি আসবে, এটা হলো 7 দেখো এইটা যে সংখ্যাটা আছে এটা 15 কিউ, এইটা কিন্তু আমাদের 16 কিউ, যা লোডশেডিং হয়ে গেল। আচ্ছা স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।